আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। বন্ধুরা, ঘড়ির কাঁটা কি এখন মধ্যপ্রাচ্যের সেই শেষ মুহূর্তের ধ্বংসের গান গাইছে? যখন আপনারা এই ভিডিওটি দেখছেন, ঠিক তখনই তেহরানের কয়েকশো ফুট মাটির নিচে কোনো এক ল্যাবরেটরিতে ইরানের শ্রেষ্ঠ বিজ্ঞানীরা শেষ স্ক্রুটি টাইট দিচ্ছেন এমন এক ষড়যন্ত্রের, যা কয়েক সেকেন্ডের মধ্যে পুরো তেল আবিবকে ছাই করে দিতে পারে। এটা কোনো সিনেমার গল্প নয়, বরং ২০২৫ সালের এক ভয়াবহ বাস্তবতা। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি কি তবে সেই মরণ ফতোয়া দিয়ে দিয়েছেন? বিশ্বব্যাপী যখন ঘুমাচ্ছে, তখন পর্দার আড়ালে ইসরায়েল আর আমেরিকা ঘুম কেড়ে নিয়েছে একটি মাত্র শব্দ: কম্প্যাক্ট ওয়ারহেড। আজকের এই আলোচনাটি এমন এক গভীর বিশ্লেষণ যা আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে, এবং আপনি বুঝতে পারবেন কেন ইউরোপীয় ইউনিয়ন আর পশ্চিমারা ইরানকে তিলে তিলে এই পারমাণবিক বোমার দিকে ঠেলে দিয়েছে। বন্ধুরা, ২০২৫ সালের জুন মাসের সেই ১২ দিনের যুদ্ধের কথা একবার ঠান্ডা মাথায় ভাবুন। আমরা টিভিতে দেখেছি আকাশ থেকে আগুনের বৃষ্টি হতে, দেখেছি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের নামে পশ্চিমাদের সেই পুরনো আধিপত্যবাদী উল্লাস। কিন্তু পশ্চিমারা কি জানে যে তারা ইরানকে আসলে কোনো রাস্তায় নিয়ে গেছে? যখন একটা জাতিকে আপনি দেয়ালে পিঠ ঠেকিয়ে দেন, যখন তাদের বিজ্ঞানীদের দিনের আলোয় হত্যা করা হয়, তখন সেই জাতির কাছে হারাবার আর কিছু থাকে না। ইসরায়েলের ২৯ জন আর ইরানের ১,০০০ জনেরও বেশি মানুষের রক্তের পর সেই একগুঁয়ে ইউরোপীয় দেশগুলোই। তারা মুখে শান্তি কথা বললেও তলে তলে ইসরায়েলকে অস্ত্র জুগিয়ে গেছে আর ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে পঙ্গু করতে চেয়েছে। এই দ্বিচারিতাই আজ ইরানকে বাধ্য করছে তাদের কয়েক দশকের পুরনো নীতি বদলে ফেলতে। বন্ধুরা, আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বা সিআইএ প্রধান উইলিয়াম বার্নাস যখন ক্যামেরার সামনে এসে খুব শান্ত গলায় বলেন যে খামেনি এখনও বোমা তৈরির অনুমোদন দেননি, তখন আসলে তারা সারা বিশ্বের চোখে ধুলো দিচ্ছেন। সাইকোলজিক্যাল ট্রিক বুঝুন। তারা যদি স্বীকার করে নেয় যে ইরান অলরেডি বোমার খুব কাছে, তবে পশ্চিমা দেশগুলোর সাধারণ মানুষ তাদের সরকারকে ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলবে। পর্দার আড়ালে ইতালির থিঙ্ক ট্যাঙ্ক আইসিপিআই যা ফাঁস করেছে তা শুনলে আপনার গা শিউরে উঠবে। তাদের সূত্রগুলো বলছে, খামেনি অক্টোবরে সেই চূড়ান্ত সিগন্যাল দিয়ে দিয়েছেন। তিনি হয়তো ১৯% ইউরেনিয়াম সমৃদ্ধ করার ঝুঁকি এখনও নিচ্ছেন না, কিন্তু তিনি যেটা করছেন সেটা আরও ভয়ঙ্কর। তিনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ক্ষুদ্রাকৃত পারমাণবিক ওয়ারহেড তৈরির অনুমোদন দিয়েছেন। এর মানে হলো ইরান এখন এমন এক অবস্থায় আছে যেখানে তাদের কাছে বোমার মশলা তৈরির অনুমোদন আছে, শুধু সেটাকে ছোট করে মিসাইলের মাথায় বসানোর অপেক্ষা। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন ইউরোপীয় ইউনিয়ন এই ইস্যুতে এত বেশি নেতিবাচক? ইউরোপ সবসময় চেয়েছে মধ্যপ্রাচ্যে যেন তাদের জ্বালানির বাজার সুনিশ্চিত হয়ে থাকে আর তাদের কেনা গোলাম হয়ে চলে। ইরান যখন নিজস্ব শক্তিতে দাঁড়িয়ে যেতে চায়, তখনই ইউরোপের মানবাধিকারের মুখোশ খুলে যায়। তারা পারমাণবিক চুক্তির দোহাই দেয়, কিন্তু সেই চুক্তি যখন ট্রাম্প ছিঁড়ে ফেলেছিলেন, তখন ইউরোপীয় দেশগুলো কোথায় ছিল? তারা তখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল আর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে ইরানের ভেতর নাশকতার পথ করে দিচ্ছিল। আজকের এই চরম উত্তেজনার জন্য যদি কাউকে কাঠগড়ায় দাঁড় করাতে হয়, তবে সবার আগে আসবে ইউরোপের এই ভূমর্ভিত ভূরাজনীতি। ইউরোপীয় দেশগুলো একদিকে ইরানের সাথে বাণিজ্যের লোভ দেখায়, অন্যদিকে আমেরিকার ভয়ে লেজ গুটিয়ে বসে থাকে। এই মেরুদণ্ডহীন নীতি কি আজ ইরানকে পরমাণু অস্ত্রের দিকে ঠেলে দেয়নি? বন্ধুরা, আলোচনার গভীরে গেলে দেখা যায় ইরানের কৌশলগত অবস্থান এক বিশাল পরিবর্তনে এসেছে। জুন মাসের যুদ্ধে ইরানের প্রকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে কার্যকর হয়ে পড়তে পারেনি, এটা তেহরানের বুঝে গেছে। তারা দেখেছে যে সাধারণ মিসাইল দিয়ে ইসরায়েলকে ভয় দেখানো সম্ভব নয়। তাই তাদের হাতে এখন একটাই
তুরস্কের তাস পারমাণবিক ডিটারেন্স। উত্তর কোরিয়ার সাথে ইরানের সেই রহস্যময় যোগাযোগের কথা কি আপনারা জানেন? যখন পিয়ংইয়ং 250টি পারমাণবিক সক্ষম মিসাইল লঞ্চারের মোতায়েন করে, তার ঠিক পরপরই ইরানের সুড়ঙ্গগুলোতে বাস্তবতা বেড়ে যায়। গোয়েন্দা রিপোর্ট বলছে যে পিয়ংইয়ং থেকে আসা বিশেষ বিমানে করে হয়তো সেই গোপন নকশাগুলো তেহরানে পৌঁছে গেছে, যা দিয়ে ইউরেনিয়ামকে ক্ষুদ্র বোমায় রূপান্তর করা যায়। শত্রু যখন এক হয় তখন তাদের প্রযুক্তি বিনিময় করাটাই কি স্বাভাবিক নয়? পিয়ংইয়ং আর তেহরানের এই গোপন জোট কি পশ্চিমা সাম্রাজ্যের কফিনের শেষ পেরেক ঢুকে দেবে? আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি যখন ভিয়েনাতে বসে ল্যাপোরেটস্টের নিচে হারানো চাবি খোঁজার মতো অবস্থা করছেন, ইরান তাদের নাতাজান, ফোর্ডো আর ইস্পাহানের সেই বিশেষ টানেলে ঢুকে দিচ্ছে না। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ইস্পাহানের মাটির নিচে ইরান নতুন করে বিশাল এক টানেল নেটওয়ার্ক তৈরি করেছে। আমরা 10 বছরের ভূ রাজনৈতিক অভিজ্ঞতা বলছে সেখানে হয়তো অলরেডি কয়েক ডজন পারমাণবিক ওয়ারহেড তৈরির কাজ শেষ পর্যায়ে। বন্ধুরা, 60% সমৃদ্ধ ইউরেনিয়ামকে 90% নিতে মাত্র কয়েক সপ্তাহ সময় লাগে। ইরান এখন সেই সময়ের জন্যই অপেক্ষা করছে, যখন বিশ্ববাসী কোনো বড় উৎসবের মতো থাকবে, আর ঠিক তখনই হয়তো তেহরান ঘোষণা দেবে তারা এখন একটি পারমাণবিক শক্তি। ভাবতে পারেন সেই মুহূর্তটা কেমন হবে, যখন সারা পৃথিবী জানবে যে ইরান এখন অজেয়। ইরানের ভেতর থেকেও এখন জনমত বদলে যাচ্ছে। 39 জন সংসদ সদস্য যখন খামেনিকে চিঠি লিখে বলেন যে হুজুর ফতোয়া বদলান, আমাদের অস্তিত্ব বিপন্ন, তখন বুঝতে হবে ইরানের সাধারণ মানুষও এখন বোমার দাবি তুলছে। বন্ধুরা, কামাল খারাজি বা আলী শামখানির মতো ঝানু কূটনীতিবিদরা যখন বলেন যে অস্তিত্বের হুমকি এলে আমরা আমাদের নিউক্লিয়ার ডক্ট্রিন বদলে ফেলব, তখন সেটা শুধু হুমকি নয়, সেটা হলো বিশ্বকে এক আগাম সতর্কবার্তা। পশ্চিমা বিশ্ব আর ইসরায়েলের কি বুঝতে পারছে না আগ্নেয়গিরির উপর বসে করছে? ইরানের এই মরিয়া ভাব কি মধ্যপ্রাচ্যে এক নতুন হিরোশিমা নাগাসাকির জন্ম দেবে? একটা কথা মাথায় রাখবেন, ফতোয়া মানুষের জন্য, আর যখনই সেই মানুষই বিপন্ন হয় তখন ফতোয়া বদলে যাওয়াটা সময়ের দাবি হয়ে দাঁড়ায়। ইউরোপের মিডিয়াগুলো যখন ইরানের পারমাণবিক কর্মসূচিকে সন্ত্রাসবাদ হিসাবে দেখায়, তখন তারা কেন ইসরায়েলের কয়েকশো অঘোষিত পারমাণবিক বোমার কথা বলে না? বন্ধুরা, এই যে ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি, এটাই কিন্তু ইরানকে কট্টরপন্থা দিকে ঠেলে দিচ্ছে। আপনারা কি মনে করেন ইরানের মতো একটি স্বাধীন দেশ কি নিজেদের নিরাপত্তার জন্য পারমাণবিক অস্ত্র রাখার অধিকার রাখে না? যদি ইউক্রেনের কাছে পারমাণবিক অস্ত্র থাকতো, তবে কি রাশিয়া সেখানে হামলা করার সাহস পেত? এই শিক্ষাটাই তেহরান খুব ভালো করে নিয়েছে। শক্তিহীনদের পৃথিবীতে কোনো মূল্য নেই। আর এই নিষ্ঠুর সত্যটাই ইরান আজ সারা বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ভূরাজনীতির গভীর প্যাচ বুঝতে হলে আমাদের তাকাতে হবে পাকিস্তানের দিকে। আইসিপিআই থেকে থিঙ্ক ট্যাঙ্ক বলছে, পাকিস্তানের কাছে 1983 সাল থেকে 1998 সাল পর্যন্ত কোনো বিস্ফোরণ না ঘটিয়েও 24টি সিমুলেশন টেস্ট করে বোমা তৈরি করেছিল। ইরান কি সেই পথে হাঁটছে? তারা কি অলরেডি তাদের সুপার কম্পিউটারে কয়েকশো হাজার বা ভার্চুয়াল বিস্ফোরণ ঘটিয়ে বোমার নকশা নিখুঁত করে ফেলেছে? প্রযুক্তির এই যুগে বোমা ফাটানোর বড় কথা নয়, বরং কথা হলো সেটাকে বহন করার মতো মিসাইল বানানো। আর ইরান, বন্ধুরা, ইরানের ব্যালিস্টিক মিসাইলে সারা বিশ্বে সেরা হওয়ার স্বপ্ন দেখে। এই যে নিখুঁত কৌশল আর জেদ, এর পেছনে কি শুধু একনায়কতন্ত্র, নাকি হাজারো বছরের পারস্য সভ্যতার সেই হারানো সম্মান ফিরে পাওয়ার লড়াই? ইউরোপীয় দেশগুলো যখন ইরানের তেল কেনা বন্ধ করে দেয়, তখন তারা কি ভেবেছিল ইরান হাত গুটিয়ে বসে থাকবে?
ক্ষুধার্ত সিংহের চেয়েও ভয়ঙ্কর আর কিছু হয় না। বন্ধুরা, ইরান আজ সেই সিংহ যে শিকল ভেঙে বের হতে চাইছে। ইউরোপের নেতারা আজ ব্রাসেলসে বসে কফি খাচ্ছেন আর ভাবছেন নিষেধাজ্ঞা দিলেই তেহরান হাঁটু গেড়ে বসে পড়বে। তারা ভুলে গেছে যে ইরানই কয়েক হাজার বছর ধরে রাজত্ব করেছে। আজকের এই পরিস্থিতির জন্য যদি ভবিষ্যতে কোনো পারমাণবিক যুদ্ধ শুরু হয়, তবে তার জন্য যতটা দায়ী ইরান, তার চেয়েও হাজার গুণ বেশি দায়ী ইউরোপের এই দাম্ভিকতা ও ইসরায়েলের আগ্রাসিকতা। তারা ইরানকে একঘরে করে দিয়েছে, আসলে নিজেদেরই বিপদকে ডেকে এনেছে। ভিডিওর এই পর্যায়ে এসে একটি গভীর প্রশ্নের মুখোমুখি হই আমরা। ইরান কি পারবে পশ্চিমাদের এই অর্থনৈতিক আর সামরিক অবরোধ ছিন্ন করে একটি নতুন ইতিহাস লিখতে? যদি আগামীকাল সকালে খবর আসে যে ইরান সফলভাবে একটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, তবে কি সৌদি আরব, তুরস্ক বা মিশর বসে থাকবে? পুরো মধ্যপ্রাচ্য কি তবে একটা পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতার অখড়ায় পরিণত হবে? আজকে এই যে টান টান উত্তেজনা, এর পেছনে কি শুধু রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, নাকি হাজার বছরের পুরনো এক পারস্য গৌরবের পুনরুদ্ধার? বন্ধুরা, প্রতিটি পারমাণবিক চুল্লির ভেতরে কি জ্বলছে না ইরানের সেই হাজার বছরের প্রতিশোধের আগুন। সত্যটা হয়তো অনেক বেশি নিষ্ঠুর। ইউরোপ আর আমেরিকা যখন ইরানের সম্পদ জব্দ করে, তাদের সাধারণ মানুষকে ওষুধের অভাবে তিলে তিলে মারে, তখন পারমাণবিক বোমা তৈরি করাটা কি তাদের কাছে একমাত্র আত্মরক্ষার উপায় হয়ে দাঁড়ায় না? ইরানের বিজ্ঞানীরা যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের চোখে জলও কি এই বোমার জ্বালানি হিসাবে কাজ করছে না? আজকের এই বিশ্ব ব্যবস্থায় ন্যায় বিচার বলতে কিছুই অবশিষ্ট নেই, যেখানে শুধু শক্তিশালীদের কথাই আইন। এই আইনহীন পৃথিবীতে ইরান যদি নিজেদের জন্য আইন তৈরি করে নেয়, তবে তাদের কি খুব বেশি দোষ দেওয়া যায়? আপনাদের কাছে এই প্রশ্ন রইল। আল্লাহ হাফেজ।